কোথা থেকে আপনি রাখলেন। এবং আমার এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স সব সার্টিফিকেট ফরওয়ার্ড হয়ে গেছে, ফরওয়ার্ড লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বোর্ড, ইউনিভার্সিটি সব জায়গায় বলে আমি ফর্ম ফিল আপ করি মিয়া গোলাম পরোয়ার, আপনারা সরওয়ার দিলেন কেন? সেই স্কুল থেকে 74-এ হলো এসএসসি, 76-এ এইচএসসি, তারপরে অনার্স পাস করেছি মোস্ট প্রবাবলি 82-83-তে হবে, মাস্টার্স 84, সব কটা সার্টিফিকেট সরওয়ার। পরে আমাকে সেই বোর্ডে ইউনিভার্সিটিতে গিয়ে আমার এই নাম সংশোধন করতে হয়েছে। ওরা বলে যে আমরা পরোয়ার তো কোনো নাম নাই, আমরা ভাবি যে এই ছেলেটা ফর্ম ফিল আপ করার সময় ভুল করে শখে প লিখে ফেলছে। তো ওরা আমার ভালো করার উদ্দেশ্যেই সরোয়ার মানে আমার তো 12টা বাজে গেছে। এ হলো আমার একটা ছোট্ট হিস্ট্রি। এরপরে এমপি যখন হইলাম, আমার গেজেটে পরোয়ার নাম আছে, পার্লামেন্টের একটা গেজেট হয়তো সরকারি। আমি একদিন অধিবেশন শেষ করে সন্ধ্যায় রুমে ফিরছি, বাসায় টেলিভিশন আছে তো ওই বাসায় বসলে একটু টেলিভিশনে সংসদ অধিবেশন বক্তব্যগুলো দেখায়, ঘুরে ফাইল টাইল রেখে আমি টিভি বক্তৃতা দেখি যে ওখানে বলতেছে আমার একটা বক্তব্য দেখাচ্ছে আর নাম বলতেছে মিয়া গোলাম সরওয়ার টিভিতে। আমার তখন আবার একটা রাগ হয়ে এবারটা এমপি হয়ে গেলাম, গেজেট হয়ে গেছে, এখন রুমে কি সালমান আছে? হ্যাঁ কেন ওই ফাইলটা নাও। আচ্ছা তুমি চলে যাও, ডাক দাও। আমি টেলিফোনে ওই আমার ফোন ছিল, টেলিভিশনের ডিজিকে ফোন করে ওই রাতে, এটা রাতে 8টার নিউজে বলে আপনি আমার নামটা সরওয়ার বললো কেন টেলিভিশনের সংবাদ পড়া। শক্ত হয়ে ভয় পেয়ে গেছে, আমি জানাসো ভয় পেয়ে গেছে। তো বলছে সরি দুঃখ প্রকাশ করে বলে এটা আর হবে না। পরে আমাকে ওরা জানাইছে যে আমরা পরে তথ্যমন্ত্রী ছিলেন তখন ডক্টর মঈন খান, উনি আমাকে পরেও বলছেন যে আপনার এই নাম ভুল বলা নিয়ে আমরা মিটিংকে খুব শক্ত করে বলেছি। মানে তাহলে দেখা যাচ্ছে যে আমার এই আনকমন নাম হওয়ার কারণে আমি পদে পদে এটার জন্য হয়রানি বলবো না, বিড়ম্বনার শিকার হয়েছি। এক আরো বিড়ম্বনা শোনেন, এই কি বলে এই বেগম জিয়া যখন আসলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কি একটা অনুষ্ঠান, ওখানে আমি আসলাম, তখন আমি এমপি। তা আমি তো মনে মনে একটা তৃপ্তি নিয়ে থাকি যে আমার নাম আর বাংলাদেশে কারো নাই, একটা আনকমন নাম। এখন সংসদ অধিবেশন চলতেছে বিকালে, ওনারা আমার বলতেছে যে মিনিস্টারের সঙ্গে আপনি হেলিকপ্টারেই চলে যান, অধিবেশন ধরতে হবে জরুরি। তখন এই লবি সাহেব যিনি ক্যান্ডিডেট উনি তখন আসছেন, আমার বলে রবি ভাই বড় ভাই চলেন যাই অধিবেশন ধরতে হবে, বিকাল হয়ে গেছে, আপনি তো যেতে কিন্তু রাত হয়ে যাবে, ম্যাডামের সাথে আমরা হেলিকপ্টারে চলে যাই। বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারে আমরা ফ্লাই করছি। এখন হেলিকপ্টারের যিনি সুপারভাইজার থাকেন উনি তো কয়জন উঠলাম কি হলো সব ঠিকঠাক করে, তো উনি ছুটে এসে বলছে স্যার আমার নাম হচ্ছে গোলাম পরোয়ার। আমার তো মাথা ভালো লাগলো, মাথা খারাপ হলো, আমি মনে করছি আর কেউ নেই। তো বললো যে আমি তো আপনার নাম শুনে খালি খুঁজি যে বাংলাদেশে গোলাম পরোয়ার নাম, আমার নাম ছোট এরকমই আপনার রাখতে পারে, চাকরি করে, তাহলে আমি খুঁজি যে গোলাম পরোয়ার সাথে আমার কোথায় কখন দেখা হবে, আপনার সাথে আমার দেখা হয়ে গেল। এক গোলাম পরোয়ার পাইলাম, আর একটা গোলাম পরোয়ার আছে, গোলাম পরোয়ার পরে আবার হয়েছে এরকম গোলাম পরোয়ার আবু বকর নাওদারি ফুলতলা, তার একটা ছেলে হয়েছে হয়ে ওনার মা আবু বকরের মা বলতেছে যে আমার এই নাম রাখতে গোলাম পরোয়ার। পাগল, খুব পাগল। এখন বলছে আমি ছেলের নাম রাখছি গোলাম পরোয়ার, আপনারা এসে আকিকা করে দোয়া করে যেতে, আমার মা ওর নাম বাধ্য আমার জন্য যাইতে হলো দেখতে। এই হলো 2 নম্বর গোলাম পরোয়ার। পরে আমি জানতাম না, আবার শুনলাম আজি কামরুল ভাই যে বিলেতলা একটা বোন বিয়ে দিয়ে আছে, ওর একটা ছেলে তার নাম রাখছে পরোয়ার। নাম কি মমতাজ নাকি? আমি সেদিন গেছি বিলেতলায় গণসংযোগে, এই তো গত মাসে,
ঘুরতে ঘুরতে প্রায় আমি গোলাম পরোয়ার, আরে তুমি গোলাম পরোয়ার, কাজী কামরুলের ভাগ্নে। বুঝতে পারছি এই কয়টা গোলাম পরোয়ার হলো? ঠিক হয়ে গেল হেলিকপ্টার একটা পাইলাম, এই একটা পাইলাম, আরেকটা কোনটা পাইলাম? কামরুল ভাই আকিকা করে আসো আবু বকর ছেলে। নাওদাড়ি আরে তুমি একটা গোলাম পরোয়ার, 5 নম্বর গোলাম পরোয়ার ছিল। তাহলে আমরা নাম স্প্রেড করতে চাই আমি 1 নম্বর, 2 3 4 তুমি 5 নম্বর গোলাম পরোয়ার। আচ্ছা আপনার আপনার এখন বলি কেন আমার নামটা আনকমন, আমি সেটা বলি। মানে আমি তো দেখলাম যে আমার আগে কোনো পরোয়া যা হইতেছে আমার পরেই হইতেছে, ওই শুনে শুনে ভালো লেগে হইতেছে আর কি। সেটা হলো আমার জন্মের আগে আমার দাদা হজে গেছে, আল্লাহ থেকে ব্যস্তবাসী করি। আমার আব্বা হলেন আমার দাদাদের ভাই, মানে যে ছেলে মেয়েদের বড়, সবার বড়। আমি জেলে থাকি। তো দাদা হজে গেছেন হলো আমার জন্মের আগে। তো যাওয়ার সময় উনি জেনে গেছেন যে আমি তখন মায়ের পেটে, এটা দাদা জেনে গেছে যে আমি মায়ের পেটে। এটা দাদা এসে গল্প বলছে আমার আব্বার কাছে আমি গল্প শুনছি। আমার দাদা হজে যাওয়ার সময় জেনে গেছে যে আমি মায়ের পেটে। আমি আবার আমার মায়ের প্রথম সন্তান। তখন আগে তো ছোট বয়সে বিয়ে হতো, আমি আবার আমার মায়ের প্রথম সন্তান। আগে তো কিন্তু ওই বিয়ে চাকরি মেয়েদের হতো খুব অল্প বয়সে। আমার মা বলে যে আমি তোমাদের বাড়িতে আসছি তখন ওই তোমার ফুফুদের সাথে ওই মালাঠুলি আমার এই পুকুর কাটতে, তখন পুকুরের মধ্যে কাদা দিয়ে পুতুল বানানো খেলা করে না, বলে ওই বয়স 10-11 বছর বয়স। তো তোমার ফুফুদের সাথে খেলা করতাম। তো তোমার আব্বা যখন বাড়ি আসতো তো ফুফুরা বলতো, ভাবি তুমি যাও, ওই ভাই আসতেছে বাড়ি, দৌড়ায় চলে আসতাম খেলাধুলা ফেলে। এই খেলাধুলার বয়স। মার যখন 15 বছর বয়স হল তখন আমার প্রথম জন্ম। তো দাদা হজে গিয়ে জেনে গেছেন যে তার বড় ছেলে, তো বলছে যে ওখানে গিয়ে হজে গিয়ে আল্লাহর কাছে সে দোয়া করছে সবাই যে আল্লাহ তুমি যদি আমার আব্বার নাম ছিল আব্দুল হামিদ, আব্দুল হামিদ ছেলে দাও তাহলে আমি এই নাম রাখবো। ওখানে উনি বিদেশি অনেক হাজিদের সাথে পরামর্শ করে এই নামটা ফার্সি নাম, পরোয়ার শব্দ নাম ফার্সি নাম। ওখানে উনি অনেক হাজিদের সাথে আলাপ করে এই নামটা ওনার ভালো লাগছে। এটা নিয়ে উনি ওখানে দোয়া করেছেন যে আল্লাহ তুমি ছেলে যদি দাও আমি এই নামটা রাখবো। হজের থেকে ফিরে আসছে, হজের থেকে আসারও কিছুদিন পর আমার জন্ম হয়েছে। ওই সময় তো হজে আসা যাওয়াতেই প্রায় 6 মাস যেত, জাহাজে যেত তো সময় লাগতো। আমার জন্ম হলো, হলে সবাই নাম রাখার জন্য ব্যস্ত। দাদা বলে নাম রাখতে হবে না, আমি আল্লাহর কাছে যা চেয়েছিলাম আল্লাহ আমাকে তাই দিয়েছে, এই নামটা আমি ওখান থেকে ঠিক করে আসছি। তখন আর নাম কাউকে রাখতে দেয়নি, দাদাই এই নাম রাখছে। এই কারণে আমার 4টা সার্টিফিকেট সরোয়ার হওয়া সত্ত্বেও টেলিভিশন বলুন, লেখায় বলুন, কত সরোয়ারে লিখছে, আমি এই নাম বলছি। আমার বলছি তুমি এভিডেভিট করে নাম বদলাই ফেলো। নো, এই নামের একটা ইতিহাস আছে। এই দাদা একটা দোয়ার মাধ্যমে এই নামটা হয়েছে। আমি এই নাম যত আমার অফিসিয়াল কাজ লাগে আমি এই নাম বদলাবো। এই হলো, তুমি আমার নাম চিন্তাই করছো। এই আর এক পরোয়া শুনলাম তো গল্প, এত পরোয়ারের গল্প হচ্ছে আমি বাপ মানে শোনাইতেছি, এরা আমার নাম রাখছেন। তো শুনেলাম যে আমার নামের ছোট্ট ইতিহাস। আপনার যখন ছোটবেলায় ডাকা হতো আপনার কি বলে ডাকতো? গোলাম পরোয়ার বলে গোলাম ডাকতো? পরোয়ারই না। এই নামটা কিন্তু একটু বড়, ডাকতে একটু ডিস্টার্ব হয়ে যায় না? না, একটু ডিস্টার্ব আমাদের হতো। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন আমার আব্বা ওরা সংক্ষিপ্তে ডাকতেছে জিপি, জিতে গোলাম পিতে পরোয়ার, জিপি ইংরেজি স্টাইল, এটা এসে আধুনিক সংস্করণ জিপি নামে কিন্তু ওরা ডাকা হয়। ইংরেজি স্টাইল। জি আমার ওই পাড়া প্রতিবেশী তো ছোট, তো বলতে পারলাম না। আমার এই পাড়া প্রতিবেশীরা আমি ছোট থাকতে, এখন তো সবাই গোলাম পরোয়ার বলে, তখন বলতো পরশ, পরশ বলে ডাক। এই পাড়া এখন আর ওটা ভুলে গেছে। আর নানা বাড়িটা সবাই আমাকে পর বলতো, পর আর হতো না, তাই পর আইসে পর। আমার খালা ডাকতে পরশ করে, আমার মনে আছে আমার খালাও পরশ বলতো। আমার খালা এখন ওই বয়সটা এসে এখন তো পুরো হয়ে গেছি, এখন আর ওই পর পড়তে হয় না, ওই নাম পুরোটাই হয়। চলে আসে। আর আমার আব্বা যখন আমাকে অনেকে পরোয়ার বলে ডাকতো, পরোয়ার ভাই বলতো। আব্বা বেঁচে থাকলে যখন আব্বার সামনে কেউ যদি পরোয়ার নাম বলে ডাকতো, আব্বা রাখতো, তাহলে তুমি নাম ডাকলে গোলাম পরোয়ার পুরো নাম ডাকবা, নাহলে আমার ছেলেকে ডাকবা। জি জি। আমার আব্বা খুব ডাকতো। তো যাক, আলহামদুলিল্লাহ। তুমি কোথায় পড়ো? স্কুলের নাম বলো।
বাসাটা কোথায়? নপাড়ে। বাসা নপাড়ায়? জি। শ্বশুরবাড়ি ডুমুরি। তাহলে তো তোমার মা আমার ডুমুরিয়ার লোক। জি বোট আছে না ওর নপাড়ায় চলে গেছে? নগরে চলে আসছে এই তো খারাপ হয়ে আমার গেছে। একটা বোর্ড নষ্ট হয়ে গেছে স্যার। না ম্যানেজ করে নেব তাহলে একটা ভোট যেহেতু প্লিজ 10টা ভোট বাড়াইতে হবে নতুন। যারা আমারে ভোট দিত না এরকম 10টা ভোট বাড়াই দিতে হ্যাঁ সে হবে। বাড়ানো কাজ করবো, বাড়ানোর আমরা কাজ কাজ করতেছি, আমাদের প্রোগ্রামে আমি কয়েকবার গেছি। আপনি জানেন নগর থেকে উনি চুকনাকে চলে যায় আপনি যখন এখানে যান আলহামদুলিল্লাহ। তার বেশি দেরি হয়ে গেছে 9:30। আঙ্কেল এই যে আমার বড় ছেলে তোমার নাম কি? মোহাম্মদ আরিফ আহমেদ। তুমি কোথায় পড়ো? মাদ্রাসা? ও, আলহামদুলিল্লাহ। এই সব নপাড়া, এই দুই ছেলে নাকি? জি, জি, জি। আপনি কি করেন? আমি জৈব সার নিয়ে কাজ করি, আমি মূলত বাম রাজনীতি করতাম 2012 সালে। বাংলায় তো ডায়রি আসে ভালো, আমি তো বাংলায় ছিলাম। জি, আমি শুনছি। বাংলাতে ডায়রি আসতে সুবিধা। জি, জি। তো আমি কারাগারে কর্মী ঘোষণা হয়েছিলাম, গাজী নানুল হক আমার অভিভাবক বলা যেতে পারে। আচ্ছা, যখন আমাদের এই ছোট ছেলেটা গর্ভে আসলো কি, তখন মূলত নাম রাখতে চেয়েছিলাম গাজী এনামুল হকের সাথে মিলাই কাজী ইনামুল হক, এই কাহিনী। তো ওর মা বললো যে আসলে গাজী এনামুল হক তো তোমার বুকের ভিতরে আছে, তোমাদের ঘরের ভিতরে গোলাম পরার থাক। ঠিক আছে, গোলাম পরার থাক সেইভাবে। আর এটা তো বড় ছেলে কি নাম বললে যেন? কাজী ফাহিম। কাজী ফাহিম আহমেদ। লেখাপড়া করো। তো এখন তুমি এই যে গোলাম পরোয়ার, আমি তো কারো গোলাম পরোয়ার জীবনে ডাকি আজ ডাকলাম তোমারে। তুমি তোমার বাড়ি দাওয়াত দিবা না আমারে? দেব এই জন্য তো আসছে দিচ্ছ না তো। বললাম সেই জন্য তো আসছে তুমি যদি নাও দাও আমি পিছিয়ে পিছিয়ে চলে যাবো, সাইডে চলে যাবো, সাইডে। ঠিক আছে? আচ্ছা ভাই, উঠতে হবে, ভিডিও হ্যাঁ তো সরি, আমরা তো গল্প করতে তো ভালোই লাগে, কাজ কাম বাদ দিয়ে গল্পের মধ্যে চান্স পাই, আজকে তো এই গল্প করার ওসিলায় পাইলাম আর কি। তো পরে দেখা হবে। আর খুবই ব্যস্ত, আর বাড়িতেও আমার মা খুব অসুস্থ, আমার ফ্যামিলির এখানে, আমার ওয়াইফ সব ঢাকায়। জি, জি। আমি তো আসি হলো লজিং থাকার মতো, আসি হ্যাঁ, শুনি। জি। আচ্ছা, আপনি আমাদের একটা মিনিট জাস্ট সময় দেন। আমি জৈব সার নিয়ে কাজ করি। বাংলাদেশের প্রতি বছর ৭,৭২,০০০ কোটি টাকা রাসায়নিক সার দেশ থেকে আমদানি করা লাগে। আর দিন দিন আমাদের দেশের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। আগামী 10 বছর পরে থেকে বাংলাদেশে কোনো ফসল উৎপাদন হবে না। জৈব সার নিয়ে আমি কাজ করার কারণে যখন বাংলাদেশ সরকার 2014 সালে 200 কোটি টাকা ভর্তুকি দিল, এই ভর্তুকি টাকা আসার পর এসিআই একটা খামের বিনিময়ে কাজটা নিয়ে নেয় খামারবাড়ির মাধ্যমে। তখন সাতক্ষীরা থেকে পাবনায় 700টা প্রজেক্ট আমার হাতে ছিল। আমি তখন জৈব সার নিয়ে কাজ করি। তো বেসিক লাইসেন্স, ট্রেড লাইসেন্স, খামারবাড়ির অনুমোদন সহ বিভিন্ন ডকুমেন্টসের দোহাই দিয়ে এই প্রজেক্টগুলো এসিআই বন্ধ করা গেছে। তৎকালীন সময় থেকে আমি হতাশ ছিলাম, কিন্তু আমি কখনো পিছনে পড়িনি। আর 2020 সালে আমার বিজনেসটা আপডেট করেছে, বাট 22 সালের পরে কিন্তু আমরা আবার চালিয়ে আছি। আমি ঢাকার রাজপথে ছিলাম, গণভবনের যে সংগ্রাম, কিন্তু আমি সেখানেও যাক, এখন রাজনীতির পরিবর্তন হয়েছে তো, জি, জি। সরকারও ইনশাল্লাহ পরিবর্তন হবে, আমরা সব ঠিকঠাক করে দেবো। আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি, এটা আগামী জি, আমাদের ফেসবুকে যাবে, একটু খেয়াল রাখবেন যাতে ঠিক আছে।